হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডেইলি ব্লগস অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ডেইলি লাইফের ব্যস্ততার কারণে আমাদের সেরকম কোথাও বেড়াতে যাওয়া হয় না, কিন্তু আজকে যে আমরা সময় করে চলে এসেছি বেড়াতে বাগেরহাট জেলার মোংলা থানার দিগরাজ এলাকায়। আমরা ঠিক বাড়ি থেকে সকাল সকাল রওনা হয়ে দুপুর নাগাদ চলে গিয়েছিলাম তাদের বাসায়। আর দুপুরে গিয়েই মাশাআল্লাহ এত মজার মজার খাবার খেয়েছিলাম যে একেবারে বলার বাইরে। যেহেতু আমরা প্রথমবার গিয়েছিলাম এই বাসাতে, সেই কারণে আপ্যায়নটা একটু বেশিই ছিল। এখানে আজকের মেনুতে ছিল পুঁটি মাছ ভুনা, নারকেল দিয়ে হাঁস রান্না, আরও ছিল চিংড়ি মাছের মালাইকারি সহ রোস্ট ও পোলাও। এদিকে খাবারটা আসলে যতটা দেখতে মজার হয়েছিল, খেতেও কিন্তু বেশ মজারই ছিল। ও আর এতক্ষণে তো বলাই হয়নি যে আমরা কোথায় গিয়েছি। এখানে রিসেন্টলি আমার বোনরা তাদের বাসা ছেড়ে মংলাতে শিফট হয়ে গিয়েছিল। আর এই বাসায় তারা শিফট হওয়ার পর অন্য সবাই বাড়িতে গেলেও আমার কিন্তু এদিকে আর যাওয়া হয়নি। সে কারণে আজকে সময় করে 2-3 দিনের মধ্যে এদিকে যতটুকু পারা যায় ঘুরে ফিরে দেখবো আর কি। আর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে আমরা সবাই চলে আসলাম এদিকে ঘুরতে। আর আমরা আজকে যে পাওয়ার প্ল্যান্টে ঘুরতে এসেছি, এটা কিন্তু বাংলাদেশ ও ইন্ডিয়া মিলে করেছিল এই পাওয়ার প্ল্যান্টটা। রামপালের এই বিদ্যুৎ কেন্দ্রটা বাংলাদেশ ও ইন্ডিয়ার দ্বৈত ব্যবস্থাপনার মাধ্যমে স্থাপিত হয়েছিল। আর এখানে ঘুরতে আসার বিশেষত্ব কি জানেন? এখানের এই রাস্তাটা যত দূর চোখ যায় সুদর্শন রাস্তা, অনেক দৈর্ঘ্য এই রাস্তা এবং প্রচুর বাতাস ছিল চারপাশে। আর দুই দিকেই ছিল রাস্তার নদী। বিকালবেলা এরকম একটা পরিবেশে ঘুরতে আসা মানে একেবারে অর্ধেক দিনের ক্লান্তি শেষ হয়ে যাবে। এদিকের একটা বিশেষত্ব হচ্ছে যত দূর চোখ যায় সবখানে শুধু পানি আর পানি, কিন্তু এখানের পানি এতটাই লবণাক্ত যে সাধারণভাবে আমরা মুখে নিতে পারবো না। আর এই লবণাক্ত পানির কারণে কিন্তু আমাদের এলাকার তুলনায় এখানে শাকসবজি গাছপালা সেরকম কিছু কিন্তু আমার চোখে পড়েনি। আর এইটা ছিল আমার দিগরাজের দ্বিতীয় দিনের সকালের শুরু। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে রেস্ট নিয়ে কিছুক্ষণ তারপরে ঘুরতে বেরিয়ে পড়লাম। ঘুরতে ফিরতে আশেপাশে চারপাশে গাছপালা, ফুলপাতা, সুন্দর সুন্দর কিছু মুহূর্ত আমি ক্যাপচার করলাম আর কি। আর এইটা ছিল বাড়িওয়ালা আঙ্কেলদের পুকুর ঘাটলা। চারপাশ দিয়ে দেখা যাচ্ছিল নারকেল গাছ ও গোলপাতা গাছ ছিল। পুকুরটা দেখতে বেশ বড়ও ছিল। সকালে খাওয়া দাওয়া করতে না করতেই দেখতে পেলাম পুকুরের মধ্যে অনেক বেশি খাবার দিচ্ছিল। খাবার দেওয়ার ফলে দেখুন কি মজার দৃশ্যটা এনে দেখতে পাচ্ছি। আর এরকম ঘুরতে ফিরতে কেমন করেই যেন দিনটা পার হয়ে যাচ্ছিল। তারপরে আমরা দুপুরের খাওয়া দাওয়া শুরু করি। এদিকে দুপুরের খাবারে ছিল ডিম ভুনা, মাছ, পুঁইশাক ভাজি, ভুড়ি রান্না। আর এদিকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটি মিষ্টি মুখ করলাম। আর দিগরাজের এই ছানা, দই, মিষ্টি সবই কিন্তু বেশ ভালোই ছিল। আসলে ভিডিওর মাঝখানে একটা কথা না বললেই নয়, অনেকদিন যাবত লং ভিডিও আপলোড না করার কারণে অবশ্যই আমার যে ভিউয়ার্সগুলো ছিল সবই হারিয়ে গিয়েছে, সেটা শুধুমাত্র আমার নিজের ভুলের কারণে। আর তাই আশা করব নতুন করে যদি আমার চ্যানেলে এসে কেউ ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো ভিউয়ার্সদের কাছে আশা থাকবে অবশ্যই তারা যেন আমার ভিডিও দেখতে আসে। আর ভিউয়ার্সদের সুন্দর সুন্দর কমেন্টের কারণেই কিন্তু আগ্রহ বাড়ে ভিডিও বানানোর। এইটা ছিল কিন্তু আমার আর একটা দিনের সকাল। বাসার সামনে যে দিঘি ছিল অনেক বিশাল বিশাল, সেসব কিছু আমি একটু ঘুরিয়ে দেখালাম। এখানে বেড়াতে এসে সবকিছু সুবিধা পেলেও এখানে পানির কষ্টটা কিন্তু অনেক বেশি। নর্মালভাবে কোনো খাল, বিল, পুকুর, ট্যাপ কোনোখানেরই পানি খাওয়া যায় না। একমাত্র ডিপ টিউবওয়েল এবং দিঘির পানি কিনে এনে খেতে হবে, তাছাড়া কিন্তু কোনো উপায় নেই। আর পানির সমস্যার কারণে এখানে সব পশু পাখিও কেমন যেন রুগ্ন রুগ্ন অবস্থা। এই যে আমি যে বিকালে ঘুরতে বের হয়েছিলাম, সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন এটার নাম কিন্তু গোনাই নদী, কিন্তু কালের বিবর্তনে এই নদীটা খালের মতো দেখতে হয়ে গিয়েছে। এখানের গাছপালা দেখে মনে হবে যেন সুন্দরবনে চলে এসেছি। এখান থেকে সুন্দরবন কিন্তু খুবই কাছে। এদিকে এত খালবিল থাকার কারণে চাষযোগ্য জমির পরিমাণ খুবই কম, কারণে এখানকার মানুষের আর্থিক অবস্থা খুব একটা ভালো। এখানের মানুষ খালের জোয়ার ভাটার ফলে তারা এখানে জাল পেতে মাছ ধরে এবং সেই মাছ বিক্রি করেই কিন্তু তারা বাজার সদাই করতে হয়। বিশেষ করে যারা কোনো ধরনের চাকরি না করে তাদের কিন্তু এইভাবেই দিনাতিপাত করে বাঁচতে হয়। আর আমরা অন্য একটা এলাকায় ঘুরতে এসেছিলাম জমি দেখতে, সেখানে দেখতে পেলাম অনেক বেশি গোলপাতা গাছ, এবং এই গোলপাতা গাছ দেখতে দেখতে হঠাৎ করেই দেখতে পেলাম গোল ফলও হয়েছিল।
যেটা কিনা আমি সরাসরি কখনোই দেখিনি, আর এটাকে ছেড়ার জন্যই আমার অনেক বেশি আগ্রহ জাগছিল। যেই কথা সেই কাজ, আমরা কিন্তু এখান থেকে গোল ফল ছিঁড়ে বাসায় নিয়ে গিয়েছিলাম খাওয়ার জন্য। যদিও এগুলো খাওয়ার উপযুক্ত ছিল না, সবই ছোট ছিল, তারপরও কি আর করা, আগ্রহ যেহেতু হয়েছে তাই বাসায় নিয়েই গেলাম। অবশ্য বিশেষ কোনো লাভ হয় নিয়ে এনে, কারণ কি ভেতরে কিছুই ছিল না খাওয়ার জন্য, এগুলো আরো বেশি বড় হবে। এই তো তারপর দেখতে দেখতে সন্ধ্যার নাস্তা করতে চলে আসলাম আমরা। ঘোরাফেরা শেষ করে প্রথমেই আমরা সন্ধ্যার নাস্তায় খেয়েছিলাম পাকোড়া এবং পরে খেয়েছি ফিশ বারবিকিউ। আর এই পুটি বারবিকিউটা কিন্তু খেতে আমার কাছে বেশ ভালোই লাগে। আর এই তো তারপর আমরা রাতের খাবার খেয়ে কিন্তু চা খেতে বের হয়েছিলাম অনেক রাতে। এইটা ছিল আমার দিগরাজে থাকা 3 নম্বর দিনের 3য় নম্বর সকালে। যেহেতু আমাদের ওই দিন সকালে খাওয়া দাওয়া করে চলে আসার কথা, তার কারণে আমরা খুব সকালে ঘুম থেকে উঠে একটা নতুন জায়গায় ঘুরতে বের হওয়ার উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। এই জায়গাটির নাম ছিল ঝলমলে দিঘি। আমাদের বাগেরহাটে যেমন 7 গম্বুজ মসজিদের পাশাপাশি খানজাহান আলীর দিঘি আছে, এটাও কিন্তু খানজাহান আলী কেটে গিয়েছিল। খানজাহান আলী কিন্তু এই 1-2টা দিঘি না, বেশ কয়েকটা দিঘি বাগেরহাট জেলায় কেটে গিয়েছে। তখন থেকে এখন পর্যন্ত কিন্তু এসব এলাকার মানুষ খুবই সুপেয় পানির অভাবে ভোগে। আমি আসলে এখানে বেড়াতে আসার আগে জানতামই না যে এখানে মানুষের কত অভাব পানির। আমি যখন জানতে পারলাম যে 2-3 দিন যাবৎ বাসায় আমিও এই পানি খাচ্ছিলাম, তখন একটু বেশ অবাকই লাগলো। পাশের এই লবণাক্ত পানির কাছে দিঘিটার পানি যেন ওইসব এলাকার মানুষের কাছে একেবারে অমৃত। দেখতে না দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।